স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমি জান্নাত অর্থী। দর্শক, আগেই যেমনটি জানিয়েছি যে নৈরাজ্য ঠেকাতে যে বর্ধিত ভাড়া বৃদ্ধি করা হয়েছে সেই বিষয়ে আসলে নানা রকমের অভিযান চলছে এবং বিআরটির পক্ষ থেকেও কিন্তু অভিযান চালানো হয়েছে। এই বিষয়ে জানাতে আমাদের সাথে মহাখালীর বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আল জিকো। জিকো, বাস ভাড়া নিয়ে যেই বিআরটি যে অভিযান শুরু করেছে এরই মধ্যে আপনি এর আগে জানিয়েছিলেন, সেই বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি খবর রয়েছে? যেমনটি এর আগে জানিয়েছিলাম যে বিআরটি এর কর্তৃপক্ষ এরই মধ্যে মহাখালী বাস টার্মিনালে এসে কিন্তু তারা বর্ধিত ভাড়া আর অতিরিক্ত ভাড়া রাখা হচ্ছে কিনা সে বিষয়ে কিন্তু অভিযান শুরু করেছে। এরই মধ্যে তারা বেশ কয়েকটি লোকাল বাস, অর্থাৎ শহরে যে সমস্ত লোকাল এবং সিটিং বাসগুলো চলে সেগুলোতে অভিযান চালিয়েছে এবং সেখানে কিন্তু তারা বেশ অনিয়ম পেয়েছে। অর্থাৎ এই সমস্ত পরিবহনগুলোতে প্রায় দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছিল। এটি কিন্তু বিআরটি এর অভিযানে উঠে এসেছে। তবে তারা এই দূরপাল্লার যে সমস্ত বাস আছে সেগুলোতে অভিযান চালিয়ে তেমন কিছু আসলে পায়নি যে বর্ধিত ভাড়া অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, এমন কিন্তু কোনো তথ্য তারা এখন পর্যন্ত পায়নি। এখানে বিআরটি এর কর্মকর্তারা রয়েছেন, তারা কথা বলছেন গণমাধ্যমের সাথে। আমরাও একটু তার সাথে যুক্ত হতে চাই। একটা ধরো মেসেজ কিন্তু চলে যাবে, এমন তাই চাই। আপনি আমাদের ম্যাজিস্ট্রেটরা যেখানেই আপনারা যখন অভিযান চালায় সেখানে দেখবেন যে 2-4 মাইলের মধ্যে সেই গাড়িগুলো আর চলে না, পালিয়ে যায়। হ্যাঁ, আপনার একটা ইফেক্ট থাকবেই। এবং আজকে কিন্তু একটা শক্ত মেসেজই আমরা দিয়েছি এবং এটা কিন্তু কন্টিনিউ করবে। আর আপনি যেটা বলেছেন সেটাও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং যারা এই পেনাল্টিগুলো করছে সেই মালিকদেরকে আমরা ডাকবো এবং তাদেরকে পরিষ্কার কথা আমরা জানিয়ে দিব যে এইভাবে কোনোভাবে এই নৈরাজ্য আমরা কোনোভাবে বরদাস্ত করবো না। লোকাল বাস যেগুলো বিশেষ করে যে কোম্পানিগুলো সিটি সার্ভিসের নামে, ওয়েবিলের নামে এই আপনার অন্যগুলো হয়তো টুকটাক ভুলভাল করেছে সেটা আমরা দেখছি, কিন্তু এইরকম অতিরিক্ত ভাড়া মানুষকে এটা কোনোভাবেই না। তাদেরকে কোম্পানিগুলোকে আমরা রিপোর্ট করব এবং কোম্পানিগুলোকে আমরা ডাকবো এবং কোনোভাবেই এটা বরদাস্ত করা হবে না। লোকাল বাসগুলোতে কি রকম অনিয়ম পেলেন? হ্যাঁ, সেটাই বলছিলাম যে হ্যাঁ, লোকাল বাসের কথাই বলছিলাম। ইন্টারসিটি তো আপনারা দেখলেন যে ভালোইভাবেই তারা করেছে, কিন্তু লোকাল বাস যে কটা আমরা ধরেছি আপনার কিছু বাসে সামান্য অনিয়ম পেয়েছি, কিন্তু ওয়েবিল নামধারী কিছু কোম্পানির সিটি সার্ভিস কিছু বাস সেখানে আমরা বেশ অনিয়ম আমরা পেয়েছি এবং সেগুলোকে সেজন্য 10,000 টাকা জরিমানা করা হয়েছে, একজনকে 5,000 টাকা জরিমানা, অনাদায় কিন্তু কারাদণ্ড হবে। এছাড়া সমস্ত যাত্রীদের ভাড়া ফেরত দিতে বাধ্য করা হয়েছে। এবং এটা কিন্তু মেসেজ, এটা আমি আপনার সাথে একমত যে এটা যে মানে ম্যাজিস্ট্রেটরা সারাক্ষণ ধরবে, শত শত গাড়ি চলবে একটা দুইটা, কিন্তু আমি বিশ্বাস করি ওদের ঠিকই মেসেজটা চলে যায় যে এই কাজ করলে কিন্তু আপনার শাস্তি ভোগ করতে হবে এবং এরপর আমরা কোম্পানির মালিককে এবং তাদের ওনারকে আমরা কিন্তু শাস্তির আওতায় আনব। যে সমস্ত বাস গ্যাসে চলছে এগুলো হ্যাঁ না গ্যাসের গুলো আমরা কিন্তু দেখেছি আজকে ড্রাইভারের পাশে। আপনি জানেন যে গ্যাস চালিত বাসগুলোতে গ্যাসের কিট থাকে, ইন্ডিকেটর থাকে, প্লাস আপনার সিলিন্ডার তো আমরা দেখতেই পারি, তাই না? এটা তো অনেক বড় সেটাও আমরা দেখছি, আমরা এখনো দেখবো। আমরা তো অভিযান শুরু করেছি, ইট উইল কন্টিনিউ। যেমনটি শুনছিলেন যে গ্যাস চালিত যে সমস্ত বাস রয়েছে সেগুলোর বিরুদ্ধেও কিন্তু পরবর্তীতে অভিযান পরিচালনা করা হবে। আজ রাজধানীর জুড়ে আট জায়গায় বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত কিন্তু এই বর্ধিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করছে কিনা এটির বিরুদ্ধে কিন্তু অভিযান পরিচালনা করছে। তো এই ছিল মহাখালী বাস টার্মিনালে বিআরটি এর অভিযানে সব শেষ তথ্য আমার কাছে অর্থে। ধন্যবাদ জিকো আপনাকে। আমাদের সাথে সহকর্মী নাইম আল জিকো যুক্ত হয়েছিলেন মহাখালী বাস টার্মিনাল থেকে। ডিজেলের মূল্য বৃদ্ধি, নিত্যপণ্যের আগুনে ঘি ঢেলেছে বাজার পরিস্থিতিকে এভাবেই ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন 1 লাফে 15 টাকা বৃদ্ধি অযৌক্তিক। বাড়তি মূল্যের এই চাপ সামলাতে ভর্তুকির পরামর্শ দিয়েছেন সরকারের প্রতি। আর কোনো কিছুর দাম নিয়ন্ত্রণে না থাকায় এক প্রকার অসহায়ত্ব প্রকাশ করেছেন সাধারণ মানুষ। বিস্তারিত তৌহিদ শান্ত রিপোর্টে। পেঁয়াজের দাম আগেই কয়েক দফা বেড়েছে। ভরা মৌসুমের আগেই হাত দেওয়া যাচ্ছে না শীতের সবজিতে। বাজারে বেশিরভাগ পণ্যের দামই চড়া।
এরই মাঝে ডিজেলের মূল্য এমন হঠাৎ বৃদ্ধি, এক লাফে লিটারে 15 টাকা। নাভিশ্বাস কেবল সাধারণ মানুষের। তেলের দাম 15 টাকা বাড়াইছে, যে ডাবল বাড়ায় নাই। তোমাদেরকে কোনো অধিকার দেয় না 5 টাকার, 10 টাকা নেওয়া। কোটি কোটি লোকের কোনো ইনকাম নাই, কিন্তু ভাড়া ঠিকই দিতে হচ্ছে। পরিবহন মালিকের কোনো সমস্যা হয় না, সরকারের কিছু হয় না, আমাদের মতো জনসাধারণের উপরে চাপটা পড়ে। ডিজেলের বাড়তি দামে সরকারের সঙ্গে এক কাতারে জিতেছে সড়ক ও জলপথের পরিবহন মালিকরা। পরাজয় এখানে যাত্রীদের। এই অভিযোগ যাত্রী কল্যাণ সমিতির। সাধারণ মানুষ যা প্রাতিষ্ঠানিক হাতে যারা কাজ করেন তাদের আয় রোজগারের উপর বড় ধরনের ধাক্কা পড়বে এবং তাদের যে আয় তার অর্ধেক অংশ রাস্তায় পরিবহন ভাড়া হিসেবে চলে যাবে। পণ্য পরিবহনের বাড়তি খরচ বাজারের আগুন আরো উস্কে দিচ্ছে বলছেন বিশেষজ্ঞরা। যতটা ডিজেল প্রাইস বাড়বার ফলে আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে প্রভাব পড়বার কথা ছিল, তার চাইতেও বেশি কিন্তু প্রভাব পড়ছে, কারণ দিন শেষে কিন্তু সাধারণ জনগণের উপরই কিন্তু এই চাপটা যে পড়ে। এটা ঠিক যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে এবং সরকারকে এখন সেটার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে যদি দাম কিছুটা সমন্বয় না করে তাহলে ভর্তুকির চাপ অনেক বাড়বে। জ্বালানিতে যে ভর্তুকিটা, ডিজেলে এবং কেরোসিনে যে ভর্তুকিটা দেয়া হয়, এটার অর্থনীতিতে যে এটার গুণক প্রভাব সেটা কিন্তু সুদূর প্রসারী। জীবনযাত্রার মান বৃদ্ধির এই চাপ সামলাতে কিছু ক্ষেত্রে ভর্তুকির ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিশেষজ্ঞরা। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। অর্থ আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা সহ 11 জনের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলার রায় দেয়া শুরু করেছে আদালত। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিএমএম কোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, রায়ের বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে আমাদেরকে জানাবেন। অর্থে কিছুক্ষণ আগে, অর্থাৎ এখান থেকে 15-20 মিনিট আগে রায়টি পড়া শুরু করেছেন ঢাকা মহানগর বিশেষ জজ আদালত 4-এর বিচারক নাজমুল আলম। তিনি এখন রায়টি পড়ছেন। কারণ আপনাকে বলে রাখি যে এটি একটি বাংলাদেশের, যদি বলতে হয় বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম একটি রায় হতে যাচ্ছে যেটি বাংলাদেশের কোনো সাবেক প্রধান বিচারপতির দুর্নীতির মামলার রায় হতে যাচ্ছে আজকে। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রায় হিসেবে বিবেচিত হবে, এই কারণে যে তার বিরুদ্ধে মাত্র 4 কোটি টাকা অর্থ আত্মসাতের যে অভিযোগ, সেই অভিযোগের মামলার রায়টি আজকে হতে যাচ্ছে। এই মামলায় বলে রাখে গুলশান, তৎকালীন ফার্মার্স ব্যাংকের গুলশান শাখা থেকে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সুপারিশে তার একজন পরিচিত বন্ধু তার নামে তার বাসার ঠিকানা দিয়ে যে ঋণ নিয়েছিলেন 4 কোটি টাকার কিছু বেশি, সেই ঋণের অর্থ এখনো পরিশোধ না করায় এবং সেখানে সুরেন্দ্র কুমার সিনহারকে রেফারেন্স হিসেবে দেখানো হয়েছিল এবং তার ঠিকানা ব্যবহার করা হয়েছিল মামলায়, যেটি উল্লেখ রয়েছে, যার ফলে তাকে এই মামলার আসামি করা হয় এবং সেই মামলাটি দীর্ঘ কয়েক বছর পর আজকে রায় হতে যাচ্ছে। আদালতে উপস্থিত রয়েছেন 7 জন আসামি। বলে রাখি যে এই 7 আসামির মধ্যে রয়েছেন অডিট কমিটির, তৎকালীন ফার্মার্স ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান বাবুল চিশতি ওরফে বাবুল চিশতি। তিনি যদিও কারাগারে ছিলেন, বাকি 6 আসামি আত্মসমর্পণ করে তারা জামিনে ছিলেন। আজকে রায়ে যদি তাদের সাজা বহাল থাকে তাহলে তাদের কারাগারে ঢুকতে হবে। আর বাকি 4 আসামি সুরেন্দ্র কুমার সিনহা এবং তার স্ত্রী সহ তারা কিন্তু পলাতক রয়েছেন। আর এই মামলাটির রায়কে আইনাঙ্গনে একটি গুরুত্বপূর্ণ রায় হিসেবে বিবেচনা করা হচ্ছে। তো দেখা যাক রায়ে সাজা কি হয়। তো আমার কাছে মোটামুটি এই ছিল সাবেক প্রধান বিচারপতির দুর্নীতি মামলার রায়ের সর্বশেষ অর্থে। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সহকর্মী হাবিবুল ইসলাম যুক্ত হয়েছিলেন সিএমএম কোর্ট থেকে। ই কমার্স নিয়ে কথা বলছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শফিকুজ্জামান। আমরা সরাসরি চলে যাচ্ছি সচিবালয়ে।
সেখানে আমরা মূলত ওই সিদ্ধান্তের আলোকেই কিন্তু আমরা সিআইডি এবং বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে এই তথ্যগুলো নিয়েছি। সিআইডি কে আনফ্রিজ করতে বলা হয়েছে, ডিপ ফ্রিজ বলে আর কি, সেটা মূলত আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য, এবং সেটা কাজ করছে তারা এটা কাজ করছে। কারণ আপনি জানেন যে এখানে কিছু লিগাল পার্ট আছে, কারণ হলো এই টাকাটা তো কোনো একটা কোর্টের বা একটা ইয়ের মধ্যে আছে, সে কোর্ট থেকে তো একটা অর্ডার বা এগুলো বের করতে হবে, তবে সেগুলো আপনার একটু সময় লাগবে, কিন্তু এর বাইরে যেগুলো আছে, যেগুলো মামলা মোকদ্দমা নেই, সেই টাকাটা আমরা খুব দ্রুত ফেরত দিতে পারবো। কিন্তু টাকার সংখ্যা একবার বলছেন যে 512 কোটি টাকা টোটাল দুই ফেজে। সেটা হলো আপনার 512 কোটি টাকা, 214 কোটি টাকার বা যেটা হলো এটা হলো 30 তারিখে 30 জুনের পরে, আর 30 জুনের আগের মিলে হলো 512 কোটি টাকা। আর যেটা এটার ম্যাক্সিমামই হলো, আমি নাম বলতে চাই না, একটা কোম্পানি তাদের মূলত মানে একটা বড় ধরনের টাকা ওখানে আছে, সেটা আমি সেটা নাম না বলি আর কি। এখন সেটা তো লিগাল ইস্যু আছে, এই কারণে আমরা লিখেছি। আপনারা যে বলছেন যে 512 কোটি টাকার মধ্যে 214 কোটি টাকা খুব শীঘ্রই করতে না, শীঘ্রই আপনাকে তো মানুষের একটু তো ধৈর্য ধরতে হবে, কারণ হলো যে আপনার এই টাকাটা কিন্তু টোটালি আপনার আমাদের পেমেন্ট গেটওয়েতে আছে, ফস্টারের কাছে, এবং সেটা কিন্তু আমাদের যে লিগাল ইস্যুটা হওয়ার পরে আমাদের যে ক্লিয়ারেন্সটা পাওয়া গেলে আমরা মূলত বাংলাদেশ ব্যাংকে বলবো, এবং সেটা হলো এটা কিন্তু সিআইডির আওতার মধ্যেও না, এই সিআইডির যে কেসের বাইরের যে টাকাটা, এটা কিন্তু সিআইডির ফ্রিজ করা টাকার মধ্যেও না, সেই টাকাগুলো আমরা ফেরত দিতে পারবো। আমরা কি বলতে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শফিকুজ্জামান কথা বলছিলেন ই কমার্স নিয়ে, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম তার বক্তব্যে। এদিকে বাস ভাড়া বেড়ে যাওয়ায় আরেক দফা বেড়েছে পণ্যমূল্য। চট্টগ্রামের বাজারে সরেজমিনে দেখা গেছে নিত্যপণ্যের বেশিরভাগের দামই গত সপ্তাহের তুলনায় বেড়েছে, যা নিয়ে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। এ বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে সহকর্মী শেখ জায়েদ যুক্ত হচ্ছেন। জায়েদ, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে ক্রেতা বিক্রেতারা আসলে কি বলছেন? আমি আছি চট্টগ্রামের এই সিডিএ কর্ণফুলী মার্কেট চৌমোহনী সেটিতে। এইখানে কাঁচা বাজারে আমি অবস্থান করছি, বেশ কয়েকজনের সঙ্গে এর মধ্যে খোঁজ খবর নিয়েছি। শীতকালীন সবজির সমারোহ বাজারে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটি 2 মাস বা 1 মাস আগে থেকে আছে, কিন্তু দাম কিন্তু কমার কোনো লক্ষণ নেই, মোটামুটি দাম বাড়তির দিকে। এবং এই যে তেলের দাম বেড়েছে, বাড়ার কারণে বাজারে নেতিবাচক প্রভাব এখনো পড়তে শুরু করেনি তেলের দামের, তবে তারা বলছেন যে এটি এখন যে দ্রব্যমূল্যের উচ্চ মূল্য আছে, এই দাম আরো বেড়ে যাবে। আমরা একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই, জানতে চাই ওর কাছ থেকে আসলে বাজার পরিস্থিতি, এই যে ক্রেতারা আসেন সবকিছুর দাম বেশি, ক্রেতারা কি বলেন আপনাদেরকে, আপনারা কি জবাব দেন? আসলে হয়তো এখানে বাজারে এখন দাম বাড়তিতে, তেলের দাম বাড়তিতে হয়, সেই জন্য প্রত্যেক মালের দাম বাড়িয়েছে। মনে করেন কস্টিং খরচ বেশি, আপনার মনে করেন আগে 15,000 টাকা গাড়ি ভাড়া দিয়ে এখন 30,000 টাকা দিয়ে আসতে হয় মাল। এখন মানে কি প্রত্যেক জিনিসটা দাম বেশি বেশি, আর সামনে আরো বাড়বে। কোন পণ্যের কি দাম একটু জানার চেষ্টা করব। এখানে আমরা যেটা দেখছি যে শীতকালীন বিভিন্ন সবজি আছে, কোনটা কি দামে বিক্রি করছেন একটু বলবেন? ফুলকপি 80 টাকা কেজি, সিম 140 টাকা কেজি, বেগুন 70 টাকা কেজি, বাঁধাকপি 50 টাকা কেজি, মূলা 50 টাকা কেজি। ভালোটা এখানে আসলে চট্টগ্রামে ফুলকপি, বাঁধাকপি এগুলো কেজি দরে বিক্রি হয়, এবং বেশ দাম যেমনটি তারা বললেন, শীতকালীন সবজির আসলে এত দাম থাকার কথা না। পেঁয়াজ, রসুন, আদা সেগুলোরও যে দাম বাড়তি অবস্থায় ছিল, সেগুলো কিছুটা নেমেছে, কিন্তু যে অবস্থায় আছে সেটিও বা স্বাভাবিক বাজার মূল্য নয়। এছাড়া ডিম হচ্ছে প্রতি ডজন 115 টাকা 10 টাকা থেকে বিক্রি হচ্ছে। পেঁয়াজের, রসুনের একটু দাম জানার চেষ্টা করবো। পেঁয়াজ আজকে কত টাকা কেজি দরে বিক্রি করছেন? রসুন কি দামে বিক্রি করছেন? রসুন 100-110 টাকা, পেঁয়াজ 48-50, আদা 120, ডাল এটা 90 টাকা, আর এটা 120 টাকা, 15 টাকা। আচ্ছা, এই হচ্ছে বাজার পরিস্থিতি, কিছুটা জানানোর চেষ্টা করলাম। চট্টগ্রামের বাজারে মোটামুটি সব ধরনের পণ্যেরই দাম এখন বাড়তির দিকে, যা নিয়ে ভোগান্তিতে আছেন সাধারণ ক্রেতা যারা আছেন, মানুষজন যারা বাজার করেন, তারা। বিক্রেতারাও ভোগান্তিতে আছেন, তারা বলছেন যে আসলে ক্রেতারা কথা বলে তো আর সন্তুষ্ট করতে পারছেন না, দাম বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ফিরছি স্টুডিওতে অর্থে। ধন্যবাদ জায়েদ আপনাকে। আমাদের সাথে সহকর্মী শেখ জায়েদ যুক্ত হচ্ছিলেন চট্টগ্রামের বাজার থেকে। চট্টগ্রামের হালিশহর গোডাউন বাজারের একটি বিপণী কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বেশ কিছু দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে। সকাল
8:30টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ স্টেশনের 6টি এবং বন্দর স্টেশনের 2টি গাড়ি আগুন নেভানোর কাজ করে। ফায়ার সার্ভিসের সাথে যোগ দেন সেনাবাহিনীও। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। তবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আসসালামু আলাইকুম। বাসার থেকে আসে দেখতেছি প্রথম পর্যায়ে কাপড়ের দোকানে আগুন লাগছে, কিছু বাইর করতে পারি নাই। আমরা যাও পারছি সব সরকার হয়ে গেছে। আগুনটা নিয়ন্ত্রণ আছে মোটামুটি। আমরা খবর পাওয়ার সাথে এখানে 8টি ইউনিট কাজ করতেছে বর্তমানে। এখানে বোট বাজার নামে পরিচিত। আমরা আগ্রাবাদ, ডক এবং অন্য জায়গা থেকে আমরা মোট 8টা ইউনিট কাজ করতেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ। এই বিষয়ে জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, পরীক্ষা শুরু হয়েছে সকালে এবং এরই মধ্যে নিশ্চয়ই শেষও হয়ে গেছে। শিক্ষার্থীরা আসলে কি বলছেন, কি সংখ্যক পরীক্ষার্থী এবার অংশগ্রহণ করেছেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, পরীক্ষা কিন্তু ঠিক আজকে কিন্তু শুরু হয়েছে এবং ডি ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে এবং জীববিজ্ঞান অনুষদের পরীক্ষা কিন্তু সকাল 9টা থেকে শুরু হয়েছে এবং 45 মিনিট পর পর পরীক্ষা হচ্ছে এবং আজকে কিন্তু আপনার মোট প্রায় 35,000 শিক্ষার্থী কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং এই জীববিজ্ঞান অনুষদে কিন্তু প্রায় 70,000 শিক্ষার্থী পরীক্ষা দেবে। তার মধ্যে কিন্তু আপনার আজকে কিন্তু 35,000 শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবং আপনারা জানেন যে শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষার জন্য অংশগ্রহণ করেছে এবং অসংখ্য শিক্ষার্থী কিন্তু সেখানে এসেছে। শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু অভিভাবকরাও এসেছে এবং পাশাপাশি কিন্তু তাদের অভিভাবকরা সেখানে বসছে এবং টোটাল কিন্তু এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রায় 3 লাখেরও বেশি শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিচ্ছে এবং এই পরীক্ষা কিন্তু চলবে আগামী 11ই নভেম্বর পর্যন্ত এবং 7 এবং 8 তারিখের যে পরীক্ষা ছিল সেই পরীক্ষা কিন্তু 20 এবং 21 তারিখে নিয়ে আসা হয়েছে, যার কারণে পরীক্ষার্থীরা কিন্তু সুন্দর সুষ্ঠুভাবে পরীক্ষা দিচ্ছে এবং প্রত্যেকটা সিটে কিন্তু আপনারা সেখানে দেখছেন একজন করে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে এবং মাস্ক পরিধান করে এবং বাধ্যতামূলক। কিছুক্ষণ আগেই শিক্ষা উপাচার্য প্রশাসন এবং প্রশাসন তারা কিন্তু সেখানে গিয়েছে এবং পরীক্ষার হলগুলো কিন্তু পরিদর্শন করছে এবং সেখানে তারা শান্তিপূর্ণভাবে কিন্তু পরীক্ষা হচ্ছে সেটা আমাদেরকে জানিয়েছে এবং প্রতিটা শিক্ষার্থীদের যাতে যারা যুদ্ধে পরীক্ষা নিতে এসেছে তাদের যাতে সহযোগিতা করে সেই কারণে বিভিন্ন জেলার শিক্ষার্থীরা কিন্তু তারা বিভিন্ন স্টল বসিয়ে কিন্তু তাদের সহযোগিতা করছে। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সহকর্মী নাজমুল হুদা যুক্ত হয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। দেশে মলনুপিরাভির অ্যান্টিভাইরাল ট্যাবলেটের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ওষুধ প্রশাসনের পরিচালক আয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দিয়েছে এবং অনুমোদন প্রক্রিয়া আরো প্রতিষ্ঠান রয়েছে, যেমন ভ্যাকসিমকোর অনুমোদন হয়ে গেছে, এখন স্কয়ার আছে, রেনেটা আছে, ইনসেপ্টা আছে, জেনারেল আছে, জেনারেল এসকেপ আছে, এখানে উৎপাদন করবে তারা। দ্বিতীয় ধাপে 847টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আগামী 11 নভেম্বর। আজ প্রচারণার শেষ দিন, ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তবে প্রথম ধাপের ইউপি নির্বাচনের সহিংসতার চেয়ে দ্বিতীয় ধাপে নির্বাচনী সহিংসতা বেড়েছে অনেক বেশি। নির্বাচনী পূর্ব সহিংসতায় এ পর্যন্ত নিহত হয়েছেন কমপক্ষে 20 জন আর আহত হয়েছেন শতাধিক। নির্বাচন সংশ্লিষ্টরা বলছে নির্বাচনের পরিবেশ প্রশাসনের নিয়ন্ত্রণেই আছে, যে করেই হোক সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে পিরোজপুরের 9টি ইউনিয়নে জমে উঠেছে শেষ মুহূর্তের ভোটের লড়াই। তবে প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে বেড়েছে সহিংসতা। রবিবার সন্ধ্যায় শঙ্কর পাশা ইউনিয়ন নির্বাচনী প্রচারণাকালে প্রতিপক্ষের বিদ্রোহী প্রার্থী ও সমর্থকদের মধ্যে হামলায় গুলিবিদ্ধ হন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ। এছাড়াও আরও এক কর্মী মেহেদি হাসানও গুরুতর আহত হয়।
সহিংসতার ঘটনায় একে অন্যকে দুষছেন প্রার্থীরা। আমি যখন আমার দল বা লোকজন নিয়ে আমি যখন ওয়ার্কে যাই, আমাকে তখন রাত্রে বোম দাটা বিভিন্ন দিয়ে ভয় ভীতি আমাকে দেয়। প্রচারণা করতে যাই বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছি এবং যে কোনো সময় জীবন নাশের হুমকি তারা দিচ্ছে। যশোরের চৌগাছা ও ঝিকরগাছা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে পড়েছে আওয়ামী লীগ। প্রায় প্রতিটি ইউনিয়নে রয়েছে এক বা একাধিক প্রার্থী। ইউনিয়নে যে উন্নয়ন করেছি সেই ধারাবাহিকতায় নেত্রী সন্তুষ্ট হয়ে আমাকে আবারও নৌকা দিয়েছে। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন একটা নির্বাচন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেব। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার 14টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ মুহূর্তের প্রচারণায় মুখর বিভিন্ন গ্রামগঞ্জের এলাকা। তবে এখানে রয়েছে একাধিক বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর ছড়াছড়ি। আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থী আছে, তিনি আমাদের অনেক ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কদেরকে ধমকাচ্ছে। প্রত্যেকটা ভোটার প্রতি আমার আহ্বান, আমাদের যে নৌকা মার্কা একটা ভোট দিয়ে নৌকাকে নির্বাচিত করার জন্য। তবে ভোটাররা চান শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন। আমরা সৎ, যোগ্য, নির্ভীক যে উন্নয়ন করবে তাকে আমরা ভোট দেব। এই এলাকার উন্নয়ন করবে এবং আমরা সেই ধরনের প্রার্থীকে ভোট দেব। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি পুলিশ কর্মকর্তাদের। আর সুষ্ঠু নির্বাচনে সকল ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তারা। নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ মাঠ পর্যায়ে বিজেপি, র্যাব অনেক ফোর্স থাকবেন, যারা যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সচেষ্ট থাকবেন। এই এলাকার লোকজন যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান করতে পারে সেই লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে এই নির্বাচনকে ঘিরে সহিংসতা বাড়ছেই। সবশেষ মেহেরপুরের গাংনীতে দুই মেয়র প্রার্থীর সংঘর্ষে মারা গেছেন দুই ভাই। এ নিয়ে দ্বিতীয় দফা ভোটে মোট মারা গেছেন 20 জনের মতো। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বসুন্ধরার এমডি ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যা চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করছে শেখ রাসেল ক্রীড়া চক্র। আমরা সরাসরি চলে যাচ্ছি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। দাবিতে আজকের এই সাংবাদিক সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য সবার কাছে কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2015 সালের তার অতি আদরের ছোট ভাই শহীদ শেখ রাসেলের নামে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান হিসেবে ক্রীড়াপ্রেমিক জনাব সায়েম সোবহান আনভীরকে দায়িত্ব দেন। এরপরে এই ক্লাবটিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দিনে দিনে সংগঠনটির পরিধি ও ব্যক্তি দ্রুততার সঙ্গে বাড়তে থাকে। শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের পরিচিতি হয় দেশের সেরা ক্রীড়া সংগঠন হিসেবে। শেখ রাসেল ক্রীড়া চক্র যখন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, ঠিক ওই অবস্থায় সংগঠনের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত স্তব্ধ করার হীন ষড়যন্ত্র শুরু হয়। একটি কুচক্রী মহল শেখ রাসেল ক্রীড়া চক্রের মাননীয় চেয়ারম্যান জনাব সায়েম সোবহান আনভীরকে হত্যার মাধ্যমে সংগঠনের অগ্রযাত্রাকে স্তব্ধ করার চক্রান্ত শুরু করে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়েছেন যে রাজধানীর ভাটারা থানায় পুলিশ শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান জনাব সায়েম সোবহান আনভীরকে হত্যার চেষ্টার অভিযোগে সন্দেহভাজন হিসাবে গত 5ই নভেম্বর শুক্রবার বেলা 11:30টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার সাউতুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা থেকে সাইফুল ইসলাম 23 নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। বাতরা থানায় পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে জানিয়েছে তার বাড়ি চট্টগ্রাম পটিয়া থানা এলাকায়। আমরা পুলিশের কাছ থেকে জানতে পেরেছি, পুলিশকে জানিয়েছে শুক্রবার পবিত্র জুমা নামাজ চলাকালে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড মাননীয় চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে গুলি করে হত্যার প্রস্তুতি ছিল তাদের। চট্টগ্রামের 12 আসনের পটিয়ার সংসদ সদস্য জনাব শামসুল হক চৌধুরী
এবং তার ছেলে নাজমুল করিম চৌধুরী ওরফে শারুনের নির্দেশে এই হত্যাকাণ্ডের ঘৃণ্য পরিকল্পনার কথা স্বীকার করেছে সাদ। এর আগে দুধের সঙ্গে বিষ মিশিয়ে এবং ছুরিকাঘাতে হত্যার ষড়যন্ত্র করে এই চক্রটি। তবে একাধিকবার চেষ্টা করেও সেই সব পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়। আমরা পুলিশের বরাতে আরো জানতে পেরেছি শামসুল হকের সঙ্গে সাদের ঘনিষ্ঠ কিছু ছবি পাওয়া গেছে। সাদ পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে যে শামসুল হকের ছেলে শারুন তাকে বলেছে জুমা নামাজের সময় 1 মিনিট দেরি না করে সায়েম সুবহান আনবিরকে সরাসরি গুলি করে দিতে। বাইরে তাদের গাড়ি অপেক্ষমান থাকবে মসজিদ থেকে দ্রুত পালিয়ে যাতে সাদ ওই গাড়িতে উঠে পালিয়ে যেতে পারে। এই জন্য সাদকে নগদ 20,000 টাকা দিয়েছেন শারুন। তিনি আরো বলেছেন পরিকল্পনার বাস্তবায়ন হলে সারা জীবন আর কিছু করতে হবে না, এভাবে বড় ধরনের পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দেন। আর ব্যর্থ হলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। থানা এবং পুলিশ ম্যানেজ করারও আশ্বাস দেওয়া হয় সাদকে। পুলিশকে সাদ আরো বলেছেন চট্টগ্রামের পটিয়া সেন্ট্রাল হাই স্কুলের 10ম শ্রেণী পড়ার সময় শামসুল হকের ক্যাডার হান্নান ও মান্নানের সঙ্গে পরিচয় হয়। গত দুর্গাপূজায় ছুটিতে সাদ চট্টগ্রামে পটিয়া গ্রামের বাড়ি যান। তিনি গত 10ই অক্টোবর পটিয়া গিয়ে 12 দিন থেকে গত 23 অক্টোবর ঢাকায় ফিরে আসেন। পটিয়া যাওয়ার পর সাদের সঙ্গে শারুনের সাক্ষাৎ করিয়ে দেন হুইপে আশ্রিত মস্তান হিসেবে পরিচিত জনিক হান্নান ও মান্নান। সাক্ষাতের সময় শারুন একটি পিস্তল দেন সাদকে। ওই পিস্তল দিয়ে শেখ রাসেল ক্রিয়া চক্রের মাননীয় চেয়ারম্যানকে গুলি করে হত্যা করার জন্য সাদকে নির্দেশ দেন শারুন। শামসুল হক ও শারুনের নির্দেশে প্রত্যক্ষ তত্ত্বাবধানে সাদ পরিচয় গোপন করে শেখ রাসেল ক্রিয়া চক্র লিমিটেডের চেয়ারম্যানের বাসায় দিন মজুরের কাজ নিয়েছিলেন। চট্টগ্রাম থেকে আসার পর গত 2 দিন জুমা নামাজের সময় সঙ্গে পিস্তল রাখেন সাদ, কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় সফল হতে পারেননি বলে দাবি করেন পুলিশের কাছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা গণমাধ্যমের প্রকাশিত খবর জানতে পেরেছি প্রায় 3 মাস ধরে শেখ রাসেল ক্রিয়া চক্র লিমিটেডের চেয়ারম্যানকে হত্যার ষড়যন্ত্র চলছিল। অন্তত 4 বার ছদ্মবেশে সায়েম সুবহান আনবিরের ভবন এমডি হাউসে প্রবেশ করেন সাদ। শামসুল হক ও তার ছেলে শারুনের নির্দেশনায় কিভাবে শেখ রাসেল ক্রিয়া চক্রের চেয়ারম্যান মহোদয়কে হত্যার পরিকল্পনা করা হয় তার বিস্তারিত বিবরণ দিয়েছেন সাদ। কয়েকবার ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত মাদ্রাসার শিক্ষার্থী ছদ্মবেশে ধারণ করে তিনি ভর্তি হন বসুন্ধরা আবাসিক এলাকা অবস্থিত সাউতুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায়। কারণ সে মাদ্রাসা থেকে প্রতিদিন বসুন্ধরা এমডির বাসায় পবিত্র কোরআন খতমের জন্য শিক্ষার্থীরা যান। সেই দলের সঙ্গে মিশে জুমা নামাজ পড়ার সময় বসুন্ধরা এমডিকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নের অপচেষ্টা করেন স্যার। ওই মাদ্রাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, শেখ রাসেল ক্রিয়া চক্রের চেয়ারম্যানকে হত্যার অপচেষ্টার ঘটনা ভাটারা থানা বসুন্ধরা গ্রুপের জনসংযোগ বিভাগের প্রধান মেজর অবসরপ্রাপ্ত শেখ মিজানুর রহমান বাদী হয়ে একটা এজাহার দিয়েছেন। এজাহারে সাদ ছাড়া হত্যার নির্দেশদাতা হিসাবে শামসুল হক চৌধুরী ও তার ছেলে শারুনের চৌধুরীকে আসামি করার আবেদন করেছেন বাদী। এজাহারে বলা হয় পূর্বশত্রুতার জের ধরে শামসুল হকের পুত্র শারুন চৌধুরী শেখ রাসেল ক্রিয়া চক্র লিমিটেডের চেয়ারম্যান জনাব সায়েম সুবহান আনবিরকে হত্যার পরিকল্পনা করেন। এর আগেও কয়েক দফা এই ধরনের ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করছিলেন চক্রটি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা শেখ রাসেল ক্রিয়া চক্র লিমিটেডের পক্ষ থেকে
ঘৃণ্য ষড়যন্ত্র ও চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ভয়ানক ও ঘৃণ্য ষড়যন্ত্রের নেপথ্যে থাকা ব্যক্তিদের গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আমরা বিশ্বাস করি দেশ সেরা ঐতিহ্যবাহী সংগঠন শেখ রাসেল ক্রিয়াচক্র লিমিটেডের ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে আমাদের এই পথ চলায় আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদের সঙ্গে নিয়ে আমরা যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। শেখ রাসেল ক্রিয়াচক্র লিমিটেডের জৌলুস ও সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমরা দেশবাসীর অব্যাহত সহযোগিতা চাই। ধন্যবাদ। না, প্রশ্ন থাকলে করতে পারেন। বসুন্ধরার এমডি এবং শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান শামসুল হানানবীরকে হত্যা চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন চলছিল। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেই সম্মেলনে। প্রায় 2 মাস ধরে স্পেনের লা পালমা দ্বীপের আগ্নেয়গিরি অগ্নুৎপাত অব্যাহত রয়েছে। জীবন বাঁচাতে এলাকাটি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন স্থানীয় বাসিন্দারা। মার্কিন সংবাদ মাধ্যম এপি জানায়, দ্বীপটিতে যেভাবে লার্ভা নির্গত হচ্ছে তাতে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে পরিস্থিতি। আগুনের তীব্রতা এতটাই বেশি যে আটলান্টিকের কাছাকাছি 20,000 একরের বেশি এলাকা জুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে শত শত বাড়িঘর ও স্থাপনা। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।